গল্প মুটুসি। লেখনীতে ঋতেশিনী মহাবিশ। পর্ব ৩০। শীত যেন আজ হুট করে বিদায়ের ঘোষণা দিয়েছে। আজকে সকাল থেকেই রোদের তাপ একটু বেশি। দুপুরের দিকে তা খড়খড়ে রূপ নিয়েছে। বাতাসেও কোনো শীতলতা নেই। প্রকৃতি নীরব ভাষা জানিয়ে দিচ্ছে ঋতুর পালাবদল শুরু হয়ে গেছে। গরম আসতে আর বেশি দেরি নেই। পড়ন্ত বিকেলে নরম আলোয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এসে থামল একটা রিকশা। মৌ সাবধানে চড়ুই আর বীরকে রিকশা থেকে নামালো। তারপর টাইটানের ঝুড়ি আর হাঁসছানার খাঁচাটা হাতে নিয়ে নিজেও একপাশে নেমে দাঁড়ালো। বীর চড়ুইয়ের জেদের এই তিন পাণ্ডবকেও তুলে নিয়ে আসতে হয়েছে মৌকে। রিকশা চালককে ভাড়া বুঝিয়ে দিয়ে সোজা শহীদ মিনারের সামনে সবুজ চত্বরে এসে দাঁড়ালো তারা। ততক্ষণে পড়ন্ত বিকেলের সোনাঝরা রোদে শহীদ মিনারের চারপাশটা তরুণ তরুণীদের প্রাণবন্ত আড্ডায় জমে উঠেছে। কেউ সবুজ গাছের উপর তো কেউ মিনারের সিঁড়ির উপর বসে বাদাম মেট খোসা ছাড়তে ছাড়তে আলো পাচারিতা মেতেছে। বীর আর চড়ুই কি যে আনন্দ! তাদের ননস্টপ কথোপকথন করে খিলখিল করে হাসতেই চলছে তারা। এক পর্যায়ে চড়ুই শহীদ মিনারের দিকে তর্জনীয় তাক করে বলল, বীরবন্ধু, এটা কি বলো তো? কি এটা? বীর পিটপিট চোখে সেদিকে তাকিয়ে বিভ্রান্ত হয়ে বলল, এটা হলো শহীদ মিনার। তুমি এর আগে আসোনি এখানে? না, আমি এখানে আসিনি। আমি পাপার সাথে পার্কে গিয়েছি অনেকবার। এখানে অনেক সুন্দর সুন্দর খেলনা আছে, তোমাকেও নিয়ে যাব। আচ্ছা, যাব। আর শোনো, এটা আমার মাম্মার ভার্সিটি। মাম্মা আগে এখানে পড়াশোনা করতো, তাই আমি এখানে অনেকবার এসেছি, এখনো আসি। মাম্মার ভার্সিটি? আমার আলো আফুমনি আর সাফওয়ান চাচ্চু ভার্সিটিতে পড়ে। দুই পুচকর এমন নানান আধা পাকনা কথা শুনতে শুনতে মৌ ব্যাগ থেকে একটা সাদা চাদর বের করে বিছিয়ে দিল সবুজ ঘাসের উপর। বীর আর চড়ুই টুকটাক বাবু হয়ে বসে পড়ল সেখানে। টাইটানের ঝুড়ির মুখটাও খুলে দিয়েও সে ম্যাও ম্যাও করে লেজ নাড়তে নাড়তে বেরিয়ে এসে যোগ দিল ওদের সাথে। এদিকে হাঁসছানা দুটো কিচমিচ করে তাদেরকেও মুক্ত করার তাগিদ দিতে লাগলো মৌকে। কিন্তু মৌ খাঁচায় খুলে দরজা খুলে দিল না। চড়ুই বলল, মামা, আমার বন্ধুদেরকেও বের করে দাও, ওরাও খেলা করবে। না চড়ুই পাখি, ওরা এদিক ওদিক চলে যাবে, তখন আর ধরতে পারবে না। তবুও নাছোড়বান্দা চড়ুই জেদ করেই বলল, যাবে না, খুলে দাও, ওরাও আনন্দ করবে। মুটুসি আবার বলল, টাইটান যদি আবার ওদের খামচে দেয়? এবার বীর দৃশ্যব্যাপী বলল, না মাম্মা, দিবে না। টাইটান গুড বয়, আর খামচে দিবে না। হাঁস বন্ধুদের খাঁচা থেকে খুলে দাও, আমরা সবাই মিলে খেলা করব। অগাত্তা মুটুসি খাঁচার দরজাটা খুলে দিল। সঙ্গে সঙ্গে হাঁস ছানা দুটো খুশিতে হেলে দুলে বেরিয়ে আসতে লাগলো। সাধারণত হাঁস মুরগির বাচ্চাদের জন্য বিরাট বিপজ্জনক। টাইটানও এদের প্রথম দেখায় কিছুটা আক্রমণ আচরণ করেছিল, তবে প্রসন্ন পার্সিয়ান বিলান হওয়ায় সে কিছু সময় যেতেই এখন অনেকটাই মানিয়ে নিয়েছে। এছাড়াও বীরের সাথে সাক্ষাৎটা দেখে বিশিষ্ট অনুযায়ী ওদেরকে আপন করে নিয়েছে টাইটান নিজেও।
বীর আর চড়ুই প্লাস্টিকের ব্লক দিয়ে অন্তত মনোযোগ সহকারে মন মতো বাড়ি গাড়ি বানাতে ব্যস্ত। আর মোটুসি দুই হাঁটু বাজ করে বসে হাঁটুতে থুতনি ঠেকিয়ে সামনের রাস্তার দিকে তাকিয়ে। উৎফুল্ল তরুণ শিক্ষার্থীরা দল বেঁধে কি সুন্দর গল্প করতে করতে হেঁটে যাচ্ছে। এমন হল্লে বড় ফ্রেন্ড সার্কেল দেখতে মৌয়ের ভীষণ ভালো লাগে। তবে সে আর তার ইউনিভার্সিটি লাইফে এই তরুণ্যর উপভোগ করার সুযোগ কখনো পায়নি বললেই চলে। তখন তো চড়ুই একেবারে দুধের শিশু। ওকে বাসায় রেখে এসে ক্লাস করতে হতো। কোনো মতে ক্লাস শেষ করে আবার হুড়মুড় করে বাসায় দৌড়াতে হতো। এর মাঝে আবার টিউশনিও করাতে হতো নিয়মিত। এই কারণে তার বন্ধু বান্ধবদের সংখ্যা একেবারেই কম ছিল। আসলে সময় দিতে না পারলে কোনো বন্ধুত্বই টিকে না। তবুও কেমনে কেমনে যেন শুধু আলিফটা শেষ পর্যন্ত রয়েই গেল। কোনো কেন গেল স্বার্থেই। পূর্বেই ফেলে আসা স্মৃতির চারণ করতে করতে কোথায় যেন হারিয়ে গেল মৌ। তার ধ্যান জ্ঞান বাংলো হঠাৎ এক তরুণীর মিষ্টি কণ্ঠস্বরে। হাই আপু, এখানে একটু বসতে পারি? মোটুসির চোখেতে সোজা হয়ে বসল। তাকিয়ে দেখল সামনে বিশ্ববিদ্যালয়ের দুইজন তরুণী দাঁড়িয়ে আছে। মোটুসিও মুখে মিষ্টি হাসি ফুটিয়ে চাদরের উপর তাদের জায়গা করে দিল। হ্যাঁ অবশ্যই আপু, বসো। তরুণীটা মৌয়ের পাশেই বসল। তাদের মধ্যে একজন খেলারত বীর আর চড়ুইয়ের দিকে ইশারা করে জিজ্ঞেস করলো, ওরা কি আপনার বেবি আপু? মোটুসি উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ। ইস কি কিউট, যমজ ভাই বোন তাই না? তরুণীর মুখে এই কথা শুনে মৌ এবার একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। কি বলবে সে এখন? একটু আমতা আমতা করে মুখ ফোঁস করে বেরিয়ে এলো, না যমজ না, তবে পিঠাপিঠি। পাশের তরুণীটি তখন বেশ জোর দিয়েই বলে উঠল, কিন্তু দেখতে একদম যমজের মতোই লাগছে, কি মিষ্টি। আমি সবসময় দোয়া করি আমার যেন এমন একটা ছেলে আর একটা মেয়ের যমজ হয়। তরুণীর এমন কথায় মোটুসি মুচকি হাসল। তবে তার বান্ধবীর সঙ্গে সঙ্গে টিপকনি কেটে বলে উঠল, এখনো একটা ঠিকঠাক বয়ফ্রেন্ডই জোটাতে পারলি না, আর তলে তলে কিনা বিয়ের পরে ফ্যামিলির প্ল্যানিং করে ফেলছিস। দ্বিতীয় তরুণীটি সঙ্গে সঙ্গে কপাট রাগ দেখিয়ে বান্ধবীর পিঠে ধুম করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে ফুস করে উঠল, এটাকে ফ্যামিলি প্ল্যানিং বলে না গর্দব। আমি জাস্ট আমার মনের একটা শখের কথা বললাম, তো সেটা কি মুখে বলা যেত না? সবসময় হাত চালাতে হবে তোর? মোটুসি ওদের ঝগড়া খুনসুটি দেখে মৃদু হেসে বলল, আচ্ছা ঝগড়া থামাও। তোমরা কি এখানকারই ছাত্রী? জি আপু। কোন ডিপার্টমেন্ট? বাংলা। তরুণীদের কিছুক্ষণ মৌয়ের সাথে গল্প শেষে বীর চড়ুইকে আদয় করে চলে গেল। মোটুসি সময় কাটাতে ব্যাগ থেকে দুইটা সেন্টার ফুড বের করে একসাথে মুখে ঢুকিয়ে চিবাতে লাগলো। এরপর বীর আর চড়ুইকে স্ট্রবেরি পেস্ট্রি আর ফুলকপির পাকোড়া খাওয়ালো। সে বাড়ি থেকে বক্সে করে কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিল ওদের জন্য। খাওয়া শেষ করে আবারও খেলায় মেতে পড়ল পুচকো দুটো। এদিকে মৌ একটু থিতু হয়ে বসে এবার ওর ফোনটা ব্যস্ত হতে উঠল যেন। সশব্দে বেজে উঠল রিংটং। সে ফোন হাতে নিয়ে দেখল মিস্টার জেন্টলম্যানের কল। রিসিভ করে কানে ধরতেই ওই পাশ থেকে ভেসে এলো পরিচিত চটপটে একটা কণ্ঠস্বর। হ্যালো মৌ, বীরকে নিয়ে গলির মাথায় আসুন। মোটুসি অবাক হয়ে বলল,
আপনি কি বীরকে নিতে চলে এসেছেন? হ্যাঁ, কিন্তু আমি তো ওদেরকে নিয়ে রাজশাহী ভার্সিটির দিকে এলাম একটু। আপনি যে বললেন আসতে সন্ধ্যা হবে। হ্যাঁ, কিন্তু কাজ শেষ হয়ে গেল, তাই চলে এলাম। আচ্ছা, একটু ওয়েট করুন, আসছি আমরা। আরে না, ওইখানেই থাকুন, আমি আসছি। আচ্ছা, ভার্সিটির কোথায় আছেন আপনারা এখন? শহীদ মিনারের সামনে বসে আছি। ওকে, ওয়েট এ ফিউ মিনিটস। চড়ুই বীর আর টাইটান একটু দূরে ঘাসের উপর বসে মন দিয়ে সেখানে কিছু একটা করছে। সম্ভবত নিজেদের মতো কিছু খুঁজছে। মৌ ঠিক ধরতে পারল না, তবে দৃষ্টি আর মন সজাগ রাখলো সেই দিকেই। পাশেই কারোর উপস্থিতি টের পেয়ে সে আস্তে করে ঘাড় ঘোরালো। কোনো রকম অনুমতির তোয়াক্কা না করে ধপ করে মৌয়ের পাশে ফাঁকা জায়গাটি বসে পড়ল যুবক। তবে ক্যাজুয়ালি বসে মাথাটা অল্প নিচু করে হাতের আঙ্গুল দ্বারা কপাল থেকে সামনের চুলগুলো হালকা নেড়ে চেড়ে পেছনে ঠেলে দিল। সেই সঙ্গে যুবক প্রকৃতির উপর চরম বিরক্ত প্রকাশ করে নিজ মনেই বলে ফেলল, উফ, এই অসহ্য গরমে আবার ফিরে আসছি। ইস, লোকটা তার কাছে এসে এমন করছে কেন? সে কি জানে না ছেলেদের এই ছোটোখাটো ম্যানেজিমগুলো মেয়েদের চোখে খুব বেশি অ্যাট্রাকটিভ লাগে। মৌ তো রক্ত মাংসের একটা মেয়ে, তার তো হৃদয় স্পন্দন আছে নাকি? মৌ শক্ত একটা ঢোক গিলল, দেখল লোকটার পরনে ঢিলাঢালা সাদা শার্টটা পেছনের দিকটা ঘেমে আধো ভেজা হয়ে উঠেছি। কপাল ও চিবকের দুই পাশে ফোঁটা ফোঁটা ঘামের উপস্থিতি লক্ষণীয়। এতটুকুর উপরেই ফর্সা বরণের মুখটা কেমনে লাল হয়ে আছে। নবাবজাদা 24 ঘন্টা এসিতে থেকে অভ্যস্ত কি না? এই যে মটুসি পাখি, পানি আছে। বোরাকের কথায় সম্মোহীন ফিরে পেল মৌ। চট করে ঘাড় ঘুরিয়ে নিজের দৃষ্টি লুকাবার চেষ্টা করল সে। এরপর রোবটের মতো শিরদাঁড়া টান টান করে ব্যাগ থেকে পানির পট বের করে বোরাকের দিকে এগিয়ে দিল। বোরাক বোতলটা হাতে নিয়ে মুখটা একটু আকাশে তুলে ঠকঠক করে পানি খেতে লাগলো। মটুসি আর চোখে সেদিকেই একবার তাকিয়ে বুক চেপে একটা দীর্ঘশ্বাস ফেলল, তবে সরাসরি আর সেদিকে তাকানোর দুঃসাহস করল না। পানি খাওয়া শেষ করে বোতলে ঢাকনা লাগাতে লাগাতে বোরাক স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করল, তারপর বলুন, হঠাৎ এখানে আসতে মন চাইলো কেন? ছেলেকে এনেছি বলি বলছেন? মটুসির এমন তেরা প্রতি উত্তরে চোখ ছোট ছোট করে ওর দিকে তাকালো বোরাক। বিরক্ত সুরে বলল, মেয়েদের এই এক সমস্যা, সবসময় এক লাইন বুঝতেই হবে তাদের। মটুসি এবার মৃদু আলতো স্বরে বলল, সরি, আসলে এটা আমার প্রিয় জায়গা, প্রায় প্রায় চড়ুইকে নিয়ে আসা হয়। বোরাক বুঝতে পারার মতো করে মাথাটা একটু ঝাঁকালো। ও, রাবিয়ান নাকি? হ্যাঁ। বাহ, কোন ডিপার্টমেন্ট ছিলেন আপনি? ফিলোসফি। চোখ দুটো মুহূর্তের মধ্যেই শুরু হয়ে এলো বোরাকের। একটু থমকিয়ে অবাক কণ্ঠে বলে উঠল, হোয়াট এ টুইস্ট ম্যান! কিসের টুইস্ট? কৌতূহলী হয়ে জানতে চাইল মৌ। বলছি, তার আগে বলুন আপনার সেশন কত? 20-21। কপালে 2 আঙ্গুল ঠেকিয়ে অদ্ভুত সুন্দর একটা হাসি দিল বোরাক। এরপর বুড়ো আঙ্গুল উঁচিয়ে থামস আপ দেখিয়ে বলল, গুড গুড, ভেরি গুড। বোরাকের এমন অদ্ভুত কর্মকাণ্ড আর কথার আগামাথা কিছুই বুঝতে পারল না মৌ। বিরক্ত হয়ে ভুরু কুঁচকিয়ে বলল সে, এত রহস্য করছেন কেন? রহস্য? ওটা তো আপনার রক্তেই বহমান। বাই দ্য ওয়ে, নাইস টু মিট ইউ ডিয়ার জুনিয়র। এবার যেন সত্যি সত্যি টনক নড়ল মটুসি।
চট করে পুরো ব্যাপারটা তার পরিপক্ক মস্তিষ্কে ক্যাচ খেলে গেল যেন। একটু থেমে চোখ বড় বড় করে বলে উঠল, তার মানে আপনিও? বোরাক উপর নিচ মাথা নাড়ল। হ্যাঁ, আমরা 14-15 ব্যাস, মানে 20-এ আমরা ভর্তি হয়েছি, আর আপনারাও ক্যাম্পাস থেকে বিদায় নিয়েছেন। আসলেই হুট করে অনাকাঙ্ক্ষিত একটা টুইস্ট সামনে চলে এলো। সত্যিই অনাকাঙ্ক্ষিত। আমি ভাবতেই পারিনি তুমি এত জুনিয়র একটা মেয়ে, অলমোস্ট 6 ইয়ার্স দ্যান মি। বোরাককে হঠাৎ তুমি সম্বোধন করতে দেখে ভুরু কুঁচকালো মো। একটা কারণ পাওয়া মাত্রই আপনি থেকে একেবারেই তুমিতে নেমে এসলো লোকটা। ইয়ে, বাট নট ব্যাড। মোটুসিকে এভাবে থমকাতে দেখে বোরাক হেসে বলল, টেক ইজ ইজি মৌ, জুনিয়রকে আপনি সম্বোধন করা ঠিক না। মোটুসি চট করেই বলল, ইটস ওকে, কোনো সমস্যা নেই। এমনিতেও আপনি আমার অস্বস্তি হতো, তুমিতেই বেটার। আবার তুমি যেন সিনিয়রের খাতিরে আমাকে ভাইয়া টাইয়া দেখতে যেও না, বুঝলে? মোটুসি চোখ ছোট ছোট করে বোরাককে একটু খাটতে বলল, কেন? সিনিয়রদের তো ভাইয়াই ডাকে, এটাই তো নিয়ম। কিসের নিয়ম? সুন্দরীর মুখে ভাইয়া সম্বোধন আমাদের ইগো হার্ট করে, তুমি বুঝবে না ওইসব। বলেই অগোছালো চোখ টিপ করে দিল বোরাক। মোটুসি এবারও বিরক্ত হয়ে চোখ উল্টিয়ে অন্য পাশে মুখ ঘুরিয়ে নিল। মনে মনে বিড়বিড় করলেও ছাড়ল না, হাই, আসছে মৌয়ের সাথে ফ্ল্যাট করতে। এদিকে বীর আর চড়ুই খেলায় এতটাই মগ্ন যে আশেপাশের দিকে তাকানোর কোনো হুঁশই নেই তাদের। পাপা এসেছে তা খেয়াল করার ফুসরতটুকু পায়নি পুচকে দুটো। সবুজ ঘাসের উপর বাবু হয়ে বসে খুব মন দিয়ে ব্লক সাজাতে ব্যস্ত তারা। তাদের মাঝখানটিতে চুপটি করে বসে পরম আগ্রহে খেলা করছে টাইটান, আর হাঁসছানা দুটো ওদের আশেপাশে ঘুরে বেরিয়ে ছোট ছোট ঘাস ঠুকরিয়ে খাচ্ছে। তারপর তুমি তো আসলেই মাস্টার্স করছো এবছর, তাই না? কিছুক্ষণ নীরবতার পর বীর চোরের দিকে দৃষ্টি স্থির রেখে বলল বোরাক। মুটুসি আলতো করে মাথা নেড়ে প্রত্যুত্তর করল, হ্যাঁ, ভর্তি চলেছে। এখান থেকেই করবেন নাকি অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে? না, এখান থেকেই করব। ভালো, আচ্ছা বসো তুমি, আমি একটু বাচ্চাদের কাছে যাই। বলেই উঠে কয়েক ধাপ এগিয়ে গিয়ে মুটুসি বীর চোরের কাছে চলে গেল বোরাক। আমার বাচ্চা দুটো কি করে? চড়ুই বীর চট করে মাথা তুলে তাকালো। পাপাকে দেখে উচ্ছ্বাসিত হয়ে সম্বোধনে চেঁচিয়ে উঠল দুইজন, পাপা! বোরাকও এবার ওদের পাশে ঘাসের উপর থপ করে বসে পড়ল। আর মুহূর্তেই বীর চড়ুই নিজেদের জায়গা থেকে উঠে এসে ওরও দুজন দখল করে নিল। বোরাকও পরম মমতায় দুই হাতে দুই দিক থেকে আগলে নিল ছোট্ট প্রাণ দুটোকে। খুশিতে গদগদ চড়ুই পাপার গলা জড়িয়ে আদরে সুরে বলল, পাপা, তুমি এসেছো? কখন এসেছো? বোরাক মেয়ের মাথায় হাত বুলিয়ে নরম হেসে বলল, এই তো মামুনি, মাত্রই এসেছি। এদিকে মিষ্টি বীরও গাল ভর্তি মিষ্টি হেসে বলল, পাপা, বীর আজকে অনেক অনেক খুশি। বোরাক মন ভরে দেখল তার প্রাণের প্রাণবন্ধ উজ্জ্বল ছোট্ট মুখখানা। হাজারো খুশির মাঝে তারা ঝলমল করছে সেখানটায়। বোরাকের প্রীত মন পুলকিত হয়ে উঠল, পেয়ে গেল একরাশ তীব্রতা। ছেলের কপালে চুমু এঁকে অপ্লুলুস হেসে বলল সে, আমার কলিজা আজকে অনেক খুশি বাবা। আলতো মাথা নেড়িয়ে সায় দিল ছেলে তার। হ্যাঁ, আমরা অনেক খেলা করেছি।
চঞ্চল চড়ুই আর ধৈর্য ধরতে পারল না। আজকে খাটে যাওয়ার প্রত্যেকটা ঘটনা গড় গড় করে পাপার কাছে বলতে লাগলো। পাপা জানো, টাইটান আমাদের একটা হাঁসবন্ধুকে পা দিয়ে খামচে দিয়েছিল। হাঁসবন্ধু ব্যথা পেয়েছে আর শরীর থেকে কয়েকটা পাখনা পড়ে গেছে। পরে মাম্মা ওদের খাঁচায় ঢুকিয়ে দিয়ে টাইটানকে বকা দিয়ে বলে দিয়েছে ওরা আমাদের বন্ধু, ওদেরকে ব্যথা না দিতে। এখন আমরা সবাই বন্ধু হয়ে গেছি। এক নাগারে সব কথা শেষ করে তবেই থামল চড়ুই। বোরাকও খুব মনোযোগী স্রোতের মতো মেয়ের প্রতিটা কথা এক মনে মৃদু হেসে বলল, তাহলে তো টাইটান আজকে অনেক বড় অপরাধ করেছে মা। স্প্রেড হাঁসবন্ধুকে ব্যথা দেওয়ার জোর পানিশমেন্ট দিতে হবে ওকে। সঙ্গে সঙ্গে বীর মাথা নেড়ে অসম্মত করে বলল, না পাপা, টাইটান এখন গুড বয় হয়ে গেছে আর ব্যথা দেয়নি হাঁস বন্ধুদের। এদিকে নিজের নামের এই অভিযোগের ঝুড়ি টাইটান বেচারা কতটুকু আর বুঝল কে জানে। অভিমানের তুলায় শরীরটা একটু আঁকড়ে নিল সে। গাল ফুলিয়ে মেয় মেয় করে লেজ নাড়াতে নাড়াতে লাগলো সচরে, যেন মালিকের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছে। আমি কিন্তু ভোলাবালা একটা ভালো বেড়াল মাই লর্ড, অপরাধ কি আমি বুঝি না। টাইটানের এই অভিমান দেখে বোরাক হাত বাড়িয়ে একটুখানি ওর নরম শরীরটা বুলিয়ে নিল। এতেই অবলা পানিটার সব অভিমান গলে পানি। লেজ নাড়িয়ে বোরাকের কাছে আরও একটু সেটে বসল সে। বোরাক মৃদু হেসে চড়ুই আর বীরকে তাকিয়ে প্রবল কৌতূহল গলায় বলল, আচ্ছা, তোমাদের হাঁস বন্ধুদের নাম তো বললে না আমাকে, ওদের নাম কি? প্রতি উত্তরে চড়ুই বলল, হাঁস বন্ধুদের নাম তো হাঁস বন্ধুই, অন্য নাম নেই। তুমি ওদের নাম রাখবে পাপা? আমি না মামুনি, কিন্তু শোনো, তোমরা এখন মাম্মাকে গিয়ে বলবে ওদের জন্য দুইটা সুন্দর নাম করে দিতে। তোমাদের মাম্মা পারবে, যাও, দৌড়িয়ে যাও। বোরাকের কথা মতো দুইজনই এক ছুটে মৌয়ের কাছে এসে হাজির হলো। চটপটে চড়ুই সোজা মায়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে ধরে বসলো ওকে। মাম্মা, আমাদের হাঁস বন্ধুর জন্য দুইটা সুন্দর নাম ঠিক করে দাও। নাম? ওদের আবার কিসের নাম? অবাক চোখে মেয়েকে দেখে বলল মৌ। চড়ুই এবার বেশ হতাশ ভঙ্গিতে কপাল চাপড়িয়ে বিজ্ঞদের মতো করে বলে উঠল, মাম্মা, তুমি কিচ্ছু বোঝো না, নাম আবার কিসের হয়? আমার যেন নাম চড়ুই, বীরবন্ধুর নাম বীর, হাঁসের ওরকম সুন্দর নাম দাও। ফের মুটুসির পাশে এসে বসলো বোরাক। ওর হতভম্ব মুখটার দিকে তাকিয়ে বোরাক হাসি চেপে বলল, আরে মুটুসি মা, পাখি, তুমি এত খাপড়ে যাচ্ছ কেন? হাঁসের বাচ্চারই নাম ঠিক করতে বলা হয়েছে, মানুষের বাচ্চার নয়। বলে দাও দু একটা মাথায় যা আসছে। মো বিরক্ত হয়ে বোরাকের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, আমি মো, মিস্টার বোরাক, নট মুটুসি। বোরাকও নাছর বান্দার মতো ডেন্ট কেয়ার ভাব নিয়ে ঘাড় নাচিয়ে বলল, কিন্তু আমি তো তোমার স্কুলের মুটুসি পাখিকেই দেখতে পাই মুটুসি, এতে কি দোষ আমার বলো? মুটুসি হার মেনে হতাশ ভঙ্গিতে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। তারপর বেশ খানিকটা সময় নিয়ে ভেবে ভেবে কিছুটা দ্বিধা নিয়েই বলল, আচ্ছা, বীর চড়ুইয়ের নামের অক্ষরের সাথে মিলিয়ে বাটার আর চিজ দেওয়া যায় কি? মৌয়ের কথা শেষ হতেই ফিক করে শব্দে হেসে উঠল বোরাক। এদিকে পাপার তালে তাল মিলিয়ে বীর চড়ুই অবুঝের মতো হাসতে শুরু করলো। সবার
এমন হাসিতে মৌ কিছুটা লজ্জা পেয়ে গেল। আসলেই তো, বাটার চিজ এগুলো কেমন নাম! এমন অদ্ভুত নাম তার মতো আজাইরা মাথাতেই আসা সম্ভব। সো ব্লুম টু ইউ মৌ। কিন্তু মোটুসি নিজের এই দুর্বলতা আড়াল করে গেল। উল্টে কপাট রাগ দেখিয়ে তেজি কণ্ঠে বলল, দেখুন, একদম হাসবেন না। এই মুহূর্তে এর চেয়ে ভালো কোনো নাম আমার মাথায় আসছে না। পছন্দ না হলে রিজেক্ট করে দিন, তারপর নিজেই খুঁজে বের করুন। বোরাক এবার একচোট হাসি থামিয়ে মেকি গম্ভীর হওয়ার বান করে বলল, রাগ করছো কেন মোটুসি মা পাখি? তোমার নাম দুটো একটু বেশিই সুন্দর, সাথে বেশ কার্যকারীও। বাটার চিজের পটে দিয়ে দেশের বাটার চিজের চাহিদা পূরণ করা যাবে সহজেই। আচ্ছা, এই অসাধারণ কাজে জিনিসগুলো তবু তোমাদের মেয়েদের মাথাতে আসে কিভাবে বলো তো? একটু সিক্রেট ফর্মুলা তো আমাদেরও ধার দিতে পারো। বোরাকের এমন সরাসরি টিচ করা দেখি মোটুসি ভেতর ভেতর চাপার আগে ফুটতে লাগলো। এই লোককে সে যতটা ভদ্র সভ্য ও শান্ত প্রকৃতির মানুষ ভেবেছিল, তার এক শিখাবাক্য সেই নয়, বরং আস্ত একটা আটকরে বাদর। মোটুসি কটমট চোখে তাকিয়ে চোরের উদ্দেশ্যে বলে উঠল, চড়ুই পাখি, হাঁসের নাম তোমার ইন্টেলিজেন্ট পাপাকেই রাখতে বলো, আমি পারবো না। মায়ের কথা শুনে ছোট্ট চোরের গাল ফুলিয়ে অভিযোগের সুরে বলে উঠল, কেউ আমার হাঁস বন্ধুদের নাম রাখছো না, ভালো লাগে না। বোরাক এবার একটু কেশে গলা পরিষ্কার করে নিয়ে সিরাজ হয়ে বলল, আমাদের বীর আর চোরের হাঁস বন্ধুদের চূড়ান্ত নামকরণ করা হলো বাটার আর চিজ। বীর আর চোরইকে নিয়ে পার্সিয়ান রেটের দিকে হাঁটতে শুরু করলো বোরাক। তবে মৌ যায়নি তাদের সাথে। ও হাঁসের বাচ্চাগুলোকে খাঁচায় পড়ে সেখানেই বসে চুপচাপ বসে রইল। খানিক বাদে পেছনে শহীদ মিনারের বেদির দিক থেকে বেশি এলো গিটারের টুংটাং সুর। মায়া লাগাইছে পিরিতি শিখাইছে। পরিচিত সুর কানে যেতেই মোটুসি আনমনে হয়ে পিছনে ফিরে তাকালো। শহীদ মিনারের বেদির উপর গোল হয়ে বসেছে কয়েকজন তরুণ। একজনের হাতে গিটার, আরেকজনের হাতে টাইটুমিন। বাকিরা চোখ বুজে আপন মনে গলা মিলিয়ে গেয়ে চলেছে, মায়া লাগাইছে পিরিতি শিখাইলে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বসে ভাবি নিরালায়, আগে তো জানি না বন্ধের পিরিতের জ্বালা। দুই হাঁটুর উপর চিবুক রেখে একপাশে মাথায় কাত করে নিষ্পলক দৃষ্টিতে শহীদ মিনারের দিকে চেয়ে আছে মৌ। রোদ ঝরা পরন্ত বিকালের চরাচর জুড়ে ছড়িয়ে পড়া চেনা সুরের মুহূর্তটি হুট করেই মৌয়ের কাছে খুব অচেনা ঠেকতে লাগলো। গান থেমে গেল এক সময়। গিটারের শেষ তারটাও ধীরে ধীরে নিস্তব্ধতায় মিলিয়ে গেল। কিন্তু মোটুসির ভেতরে ভাবনা থামল না। তখনই পেছন থেকে হুড়মুড় করে তার গলা জড়িয়ে ধরল একজোড়া কোমল হাত। পিঠের উপর ছোট্ট শরীরটা এলিয়ে দিয়ে আনন্দের জোয়ারে বাসতে বাসতে বলে উঠল, মাম্মা, বীরবন্ধু আজ রাতে আমাদের সাথেই থাকবে, পাপা পারমিশন দিয়ে দিয়েছে। মেয়ের উল্লাসে মোটুসি ঘোর ভাঙল। দুই পা ফেলে ঠিক হয়ে বসল সে। এবার বীর আর চড়ুই দুইজনকেই টেনে কোলের উপর বসালো। উজ্জ্বল হেসে আদুরে গলায় বলল, তাই নাকি? পচা পা পারমিশন দিল এতক্ষণ লাগিয়ে? হ্যাঁ। বীর মায়ের কবল বুকে মাথা এলিয়ে দিয়ে শান্ত গলায় বলল, আজকে বীর মাম্মার কাছে থাকবে। মোটুসি পরম মমতায় ছেলের চুলে হাত বুলিয়ে দিল।
কপালে চুমু এঁকে বলল, অবশ্যই বাবা, আমার দুইটা পাখিকে আমি আজকে বুকের ভেতর ঢুকিয়ে রাখবো। সেই মুহূর্তে মুটুসির পাশে এসে ধপ করে বসে পড়ল বোরাক। চোখ মিটমিট করে বলে উঠল, ছেলেকে নিজের কাছে রাখার জন্য তো দেখছি বেজায় লাফাচ্ছ। রাতে যদি ঘুম ভাঙিয়ে কান্নাকাটি করে বিরক্ত হবে না? মুটুসি ঘাড় ফিরিয়ে বোরাকের দিকে তাকালো। মেদো হাসিতে সিক্ত মুখটা ভরিয়ে বলল, করব না। মায়ের উষ্ণতায় সন্তানকে কাঁদতে দেখেছ যখন আমাকে মা ডেকেছি। আমার ছেলেও আমার কাছে থেকে মাঝরাতে নিগুম কান্নাকাটি করবে না। আমার মাতৃত্বের জোর এতটাও ঠুনকো নয়। বোরাক এক দৃষ্টিতেই একেবারে নিষ্পাপ হয়ে তাকিয়ে রইল মেয়েটার মায়াবী সুন্দর মুখটার দিকে। বুকের ভেতর কিছু একটা যেন মোচড় দিয়ে উঠল। না, একটুও কৃত্রিমতা নেই ওই নিষ্পাপ চাহনিতে, নাই কোনো লোক দেখানো ভান। সেখানে কেবল উপচে পড়ছে খাঁটি মাতৃত্ববোধ। মাতৃত্ব বুঝি এমনই হয়। মোটুসিকে আরও একটু আশ্বস্ত করার সুরে বোরাক শুধু মৃদু হেসে গলায় বলল, রাতে হয়তো ঘুম ভেঙে 2-3 বার উঠতে হতে পারে, তখন দুধের ফিটার মুখে দিয়ে বুকে জড়িয়ে নিও। ফেরার পথে বোরাক বীরের ডাইপার কিনে মৌকে দিল। তা দেখে অবাক হলো মৌ। চড়ুই আরও 2 বছর আগেই টোটালি ডাইপার ছেড়েছি। কথা বলতে শেখার পরপরই প্রাকৃতিক চাপের কথা সে আগেই বলতে পারে, সে রাতের ঘুমের মাঝেই হোক বা দিনে। মৌ জিজ্ঞাসা করল বোরাককে, আচ্ছা, বীরের এক্সট্রার বয়স কত? আগামীকাল 4 বছর 7 মাস পূর্ণ হবে। ও, তাহলে তো চোরের থেকেও 5 মাসের ছোট। এর জন্যই হয়তো চোরের চাইতে একটু ইনম্যাচিওর। বোরাক মুচকি হেসে বলল, বরং আমাদের চড়ুই পাখি একটু বেশি ম্যাচিওর, পাকা বুড়ি একটা। বোরাক শিকদারের মা, তাই না মামুনি? পাপার পাশে ফ্রন্ট সিটে বসেছে চড়ুই। সিট বেল্টের ভেতর বাবু হয়ে বসে আছে সে, হাতে একটা বিশাল ক্যান্ডি। সেটাই জিব্বা হয়ে চাটছে আর কাছ দিয়ে বাহিরে তাকিয়ে রাস্তা দেখছে সে। এইবারে পাপার কথায় সাই মিষ্টি হেসে জানিয়ে ওপর নিচ মাথা দুলালো সে। হ্যাঁ পাপা। বাড়ির গলির সামনে এসে গাড়ি থামিয়ে বেরিয়ে এলো 4 জন। বোরাক ছেলেকে কোলে নিয়ে মন ভরে আদর করে দিল। ছেলেটা নাকি আজ রাতে তার বুকে থাকবে না, থাকবে মায়ের বুকে। মাতৃত্বতায় সিক্ত হবে সে। এতকাল ছেলেকে একটু মাতৃ উষ্ণতা মায়ের ছায়াতল দিতে না পারায় হাহাকার বোরাককে পড়িয়েছে। আজ যেন তার কিঞ্চিত অবসান হতে চলেছে। বুক ভরা তৃপ্তি নিয়ে এসে চুমু চুমু ভরিয়ে দিল বীরের নরম মুখখানিতে। একসময় বীর বাবার 2 গালে তার ছোট্ট নরম হাত রেখে আদরে মুখে বলল, পাপা, বীর লাভস ইউ সো মাচ। ছেলের ভালোবাসার বলিতে বুক জড়িয়ে গেল বোরাকের। মি টু প্রাণ। পাপা আর বীর বন্ধু এমন ভালোবাসি দেখে পাশে দাঁড়িয়ে থাকা চড়ুই আর স্থির থাকতে পারল না। সে খপ করে বোরাকের প্যান্ট খামচে ধরে মিনমিন করে বলে উঠল, পাপা, চড়ুই পাখিও তো তোমাকে ভালোবাসে। মেয়ের এমন অভিমানী আবদার দেখে বোরাকের ঠোঁটে ফুটল এক পলসা মিষ্টি হাসি। সে অন্য হাতটা বাড়িয়ে চড়ুইকেও কোলে তুলে নিল। নরম কপালে সিক্ত একটা চুমু এঁকে আদরে গলায় বলল, জানি তো, আমার ছোট্ট মা পাখিটা আমাকে অনেক ভালোবাসে। আমিও তাকে ভীষণ ভালোবাসি। আদর বিনিময় শেষে ছেলেকে তার মায়ের কোলে বাড়িয়ে দিল বোরাক। মো হাত বাড়িয়ে বীরকে কোলে তুলে বোরাকের দিকে তাকিয়ে রসিকতার সুরে বলল, এখন বাসায় গিয়ে নিশ্চিন্তে একটা ঘুম দিন বীরের পাপা। আজ আপনার কুলের বাতি পাহারা দেওয়ার ছুটি। বোরাকও তাল মিলিয়ে হেসে বলল, হ্যাঁ, ঠিক বলেছ।
বুকের সন্তানকে তার মাতৃছায়া সঁপে দিয়ে আমি বাবা আজ ভরমুক্ত। ছুটি আমার। এখন তুমি তোমার ছেলেকে সামলাও, যাও। চড়াইকেও কোল থেকে নামিয়ে দিল বোরাক। মৌ ওর হাত ধরে বোরাকের কাছ থেকে বিদায় নিয়ে পেছন ফিরে হাঁটা দিল। 2-4 কদম এগিয়ে যেয়ে পেছন থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠস্বর, স্বচ্ছ গভীর অদ্ভুত মায়াময়। কে তুমি মেয়ে? অভয় কণ্ঠে ঠেকেছে মুখ। লোকাতে যদি চাও এসো না, সুখের দুয়ার উন্মুখ। মটুসির পা থমকে গেল পরিচিত সুরে। তবে মানুষটি সে আধখানা পরিচিত আধখানা অজানা। তার থেকে 4খানি পণ্ডিত্য বাতাসে ভেসে এসে বটে, কিন্তু মটুসির মনে গেঁথে রইল মাত্র 2টি চরণ, যেখানে আশ্চর্যজনকভাবে তার পরিচিতর উপর প্রশ্ন করা হয়েছে, আর শেষের ভারী শব্দগুলো মস্তিষ্কে জায়গা করে নিয়েছে। আগে শেষ করে বিকেলের ঝিরঝিরে বাতাস সেগুলোকে কোথায় যেন উড়িয়ে দিয়ে গেল। মটুসি ধীরে সুস্থে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। লোকটা উদাস ভঙ্গিতে পকেটে হাত গুজে ঠায় দাঁড়িয়ে আছে। মৌ কালক্ষেপ না করে সরাসরি বোরাকের চোখের দিকে তাকিয়ে দৃশ্যকণ্ঠে বলে উঠল, আমি মৌ, একজন সাধারণ বাবার ঐশ্বর্যাত কন্যা, একটা সাধারণ চড়ুই পাখির গর্ভধারিণী মা। দ্যাটস ইট। ডোন্ট মেক এনি ডাউট টু মাই আইডেন্টিটি মিস্টার বোরাক। ঘুঘুনি লগ্নে দাঁড়িয়ে বোরাক দেখল রমণীর ওই সরল মায়াবী চোখ দুটোতে হঠাৎই এক অদ্ভুত তীব্রতা ভরে উঠেছে। সেইখানে জ্বলজ্বল করছে অস্থাবির দৃশ্যতা, একফালি নির্ভীক আকাশ। সেই দৃষ্টি এতই অন্যরকম ছিল যে বোরাক চাইলেও তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিতে পারল না। মুগ্ধর মতো শুধু দেখল পাখিটিকে। পরিস্থিতি ভার হালকা করে আশ্বস্ত করে আলতো কণ্ঠে বলল, ডোন্ট ওয়ারি মৌ, দেয়ার ইজ নো ডাউট, রেদার সেলুট টু ইউর এভরিথিং পার্সোনালিটি, গো অ্যাহেড। মৌ মৃদু মাথা নাড়িয়ে আবার ঘুরে সামনের দিকে হাঁটা দিল। বোরাক সেখান থেকে সরাসরি অফিসে চলে গেল। তেমন কাজ যদিও নেই, অফিস ছুটির সময় এখন, কিন্তু বাবার বাড়ি ফিরেই কি করবে? আজকে কোনো পিছুটান নেই, কেউ নেই আজকে তার পথ চেয়ে থাকবে। অফিসে এসে ঘণ্টাখানেক সময় নিয়ে টুকটাক কাজ সারল বোরাক। সন্ধ্যা 7টা বাজে। ইতিমধ্যেই সকল স্টাফ বিদায় নিয়ে নিয়েছে। অফিস প্রায় ফাঁকাই বলা চলে। সে আর একজন পিয়ন দারোয়ান আছে। এদিকে বোরাকের বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। ওটা একটা আস্ত একাতিকের কৃষ্ণগর্বর। বোরাক ভাবল, আসাদ আর জুয়েলকে ডেকে নিবে। অনেকদিন আড্ডা দেওয়া হয় না। যেই ভাবা সেই কাজ। ফোনটা তুলে হাতে প্রথমে বাড়ির কেয়ারটেকার আবুল চাচাকে কল দিল, আরওয়া ফিরেছে কিনা তা জানার জন্য। আবুল চাচা বলল, ফিরেছে তার বোন। নিশ্চিন্ত হয়ে এবার আসাদকে কল দিয়ে তাদের সিন্ডিকি মোড়ে আসতে বলে সেও বেরিয়ে পড়ল অফিস থেকে। ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে ফুরফুরে মনে গুনগুন করতে করতে বেলুন পিঁড়িতে গোল গোল রুটি বেলছে মটুসি। তার দুই পাশের চেয়ারের উপর দাঁড়িয়ে আছে 2টা শুক পাখি। অল্প পরিমাণ ময়দার নরম ডো নিয়ে তারাও মাম্মার মতো রুটি বানাতে মহা ব্যস্ত। মৌয়ের হাতের কার্যকলাপ অনুসরণ করে তারাও একটু একটু করে শুকনো আটা দিয়ে বাংলাদেশের মানচিত্র আকারে রুটি বেলছে। বেলুন হিসেবে দুইজনই 2টা পাখি চিকেন পট দিয়েছে, আর পিরিং স্বয়ং টেবিল। এতেই দুইজন মহা খুশি। হাত মুখ কাঁপড়িয়ে আটা মেখে শেষ। গুনগুন করতে করতে এবারও হুট করে গলা ছেড়ে দিল মৌ। হাতের কাজ অত্যাহিত রেখেই সুখের সুরে টেনে গাইতে লাগলো রমণী। ইয়া রাতে ই মৌসুম নদী কিনারা, ইয়া চঞ্চল হাওয়া, ইয়া कैन बात हाय आज की चाँद में, ইয়া হামকো গাই प्यार की राग में।
এই চাঁদ, এই আবহাওয়ার, নদীর কিনারা, মৃদু হাওয়া, আজকের জ্যোৎস্নায় কি রহস্য আছে যে আমার ভালোবাসায় ধরায় হারিয়ে গেছি। এদিকে চড়োয় মায়ের গান শুনে রুটিবেলা বাদ দিয়ে দুইটি হাত তুলে চেয়ারের উপরই দুলতে আরম্ভ করে দিল। মাম্মা গান গাইছে, মজা পাচ্ছে সে। এই ভেবে মাম্মাকে গান গাইতে দেখিনি কখনো। বীরও কাজ থামিয়ে পিটপিট চোখে মায়ের দিকেই তাকিয়ে রইল। লালবানু বেগম ঘরের মেঝেতে কাপড় বিছিয়ে কাটছিলেন। বারান্দা থেকে বেশে আসা মুটুসির গান শুনে তিনি থমকে বসে রইল সেইখানে। সামেদ আলী এবার অস্থির চোটে ঘাড় উল্টিয়ে স্ত্রীর দিকে তাকাতে চাইলেন। লালবানু বেগম বুঝতে পেরে দ্রুত উঠে এসে স্বামীর মাথার কাছে বসলেন। স্বামীর চুলের বাজে হাত দিতে দিতে সিক্ত স্বরে বললেন, রবিনের আব্বা, আমাকে মৌটা ধীরে ধীরে আগের চঞ্চলা পাখি হইয়া উঠতেছে। লক্ষ্য করতেছি আমি, এতদিন আল্লাহ শুনছে এই অভাগীর ফরিয়াদ। মাম্মা, আমার পাপার কাছে যেতে মন চাচ্ছে। মুটুসির চোখাচোখিতে বিছানার উপর বসে থাকা ছেলের দিকে তাকালো। এতক্ষণে তো হাসি খুশি ছিল ছেলে তার, হঠাৎই পাপার কথা বলছে কেন? মৌ দ্রুত এগিয়ে এসে বিছানায় বসে ছেলেকে কাছে টেনে নিল। মুখে মাথায় হাত বুলিয়ে আদরে গলায় জিজ্ঞেস করলো, কেন বাবা? মাম্মা তো আছি, চড়ুই পাখি আছে তাও পাপাকে মনে পড়ছে? বীর মলিন মুখে ওপর নিচ মাথা দুলালো। ছোট্ট মনে তখন বাবার কাছে পাওয়ার ব্যাকুল তীব্র আকুলতা। বীরকে রাতের কাছে রাখার বিষয়টা মুটুসি যতটা সহজ ভেবেছিল, আদৌ তা ততটা সহজ নয়। ছেলে তার বাবাকে ছাড়া কোনো দিন থাকেনি। তখন আনন্দ আর আবেগের তালে থেকে জেদ দুঃখ করলেও এখন পাপার উপস্থিতির অভাব পোড়াচ্ছে তাকে। এটা স্বাভাবিক। পাপা যাবে? আবার ভাঙ্গুর গলায় বলল বীর। এবার পাশ থেকে চড়ে বড়দের মতো আলতো করে বীরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বীর বন্ধু, তো এখন অনেক রাত, বাহিরে বের হলে শিয়াল মামা ধরে নিয়ে চলে যাবে। সকালে পাপার কাছে যাব আমরা। না, এক্ষুনি আমি পাপার কাছে যাব মাম্মা। অশ্রু টলমল করছে বীরের চোখে। পড়বে পড়বে ভাব। ঠোঁট উল্টো কণ্ঠে ভাঙ্গুর সুরে হয়ে এসেছে। মুটুসি দ্রুত ছেলেকে বুকের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে নিল। কাঁদে না বাবা, মাম্মা আছি। আমার মানিক চোর, আমার আব্বা যান। ঘুমপাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই চোখ পেতে বসো। ঘুমপাড়ানি গান গেয়ে বীরকে বুকে জড়িয়ে নিয়ে ঘরে এ মাথা থেকে ও মাথা পায়চারি করতে লাগলো মৌ। বীরও এখন মায়ের নরম বুকের মাঝে মুখ গুজে একদম চুপটি করেই পড়ে আছে। কান্নাকাটি না থাকলেও বাহির থেকে অতিব্যক্তি বোঝা দায় তার। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর মৌ চিবুক নামিয়ে নিজের বুকের দিকে তাকালো। বীরের চোখ ছোট্ট ছোট্ট হয়ে গেছে, চোখে ঘুম নেমেছে তার। মুটুসি স্বস্তির পেল, তবে গান থামালো না। এবার সে গুনগুন করে টুঙ্কেল টুঙ্কেল গান গাইল। হঠাৎ ঘরের নীরবতা ভেঙে বেজে উঠল বিছানার উপর থাকা হোয়াইট টপ ফোনটা, অ্যান্ড্রয়েড ফোনটা। রিংটোনটার শব্দে কেঁপে উঠল চারপাশ। সেই সঙ্গে বীরও চমকে উঠে দুই চোখ মেলে দিল। আর মৌ হতাশায় দীর্ঘশ্বাস ফেলল সে। চড়ুইয়া তখন চুপচাপ বিছানায় বসে বসে মা আর বন্ধুকে দেখছিল। এবার স্ক্রিনের দিকে চোখ পড়তে আনন্দে লাফিয়ে উঠল সে। স্ক্রিনে ভেসে ওঠা চেনা মুখটা চিনতে তার এক মুহূর্ত ভুল হলো না। ফোনটা হাতে তুলে নিয়ে চেঁচিয়ে উঠল, মাম্মা, পাপা ফোন করেছে। পাপার কথা শুনে বীর উৎসাহে মাথা সোজা করে দিল। ঘুম সম্পূর্ণভাবে উধাও চার চোখ থেকে। আলতাস্বরে ডেকে উঠল, পাপা। মুটুসি মনে হলো ফোনের ভেতর ঢুকে গোবরের লুইটটা নিয়ে লোকটার মাথায় একটা বাড়ি দিয়ে আসতে, তাও যদি শটিং টাইমিং সেন্সটা আসে। ফোন করার আর সময় পেল না। মুটুসি বিরক্ত হয়ে ধূপধাপ পা ফেলে বিছানায় গিয়ে বসল।
চোরের হাত থেকে ফোনটা নিয়ে রিসিভ করে বীরের মুখের সামনে ধরল সে। স্ক্রিনে পাপার মুখটা দেখেই সোয়াল্লে ডেকে উঠল বীর। পাপা মাত্রই গোসল সেরে বেরিয়ে এসেছে বোরাক। জলবিন্দু গড়িয়ে পড়ছে ভেজা চুলগুলো গোটা গোটা হয়ে কপালের উপর ঝুলে আছে। শরীরের একটা অ্যাশ কালার টি শার্ট জড়ানো। স্ক্রিনে ছেলের মুখ দেখেই চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল যুবকের। এক চিলটে মিষ্টি হাসি হেসে স্নেহর কণ্ঠে ডেকে উঠল, হাই পাপা, আমার প্রাণভোমরা বাবাটা আমার কি করছে? পাপা তুমি এসো। পাপাকে কাছে আসার আহ্বান বীরের। বোরাক মাথার চুলকে বলল, আমি আসবো, কিন্তু এই ভর রাতে তোমার মাম্মা তো আমাকে ঘরে রিসিভ করবে না কলিজা। আমি বরং সকালে যাব, কেমন? তুমি এখন লক্ষ্মী বাচ্চা হয়ে ঘুমিয়ে যাও বাবা আমার। মোটুসি সুযোগ পেয়ে টুপ করে খুব ছেড়ে বলল, বীর ঘুমিয়েই যাচ্ছিল, কেবলমাত্র আপনার ফোনের জেগে উঠেছে। অসময়ে ফাটা ট্রোলের মতো বেজে উঠলেন, তাই নাকি? ঘুমাচ্ছিলে বাবা তুমি? পাপা ঘুম ভাঙিয়ে দিয়েছে। আচ্ছা সমস্যা নেই, আমার গুড বয় আজান পাপার সঙ্গে কথা বলে আবার ঘুমিয়ে যাবে, তাই না? না পাপা তুমি এসো, বীর মিস ইউ। চোখ মুখ কুচকিয়ে বলল বীর। পাপা অলসো মিস ইউ গোল্ডেন পাই, কিন্তু এখন তো অনেক রাত। সকাল হলেই পাপা তার প্রাণভোমরার কাছে ছুটে যাবে। আর এখন মাম্মার কাছে থাকা জান বাচ্চা কলিজার চড়ুই পাখিও তো আছে। বীর কিছুই বলল না, কেবল এক দৃষ্টিতেই চেয়ে রইল বাবার দিকে। বোরাক আবারও বলল, আচ্ছা, আমাকে ঠিকমতো আদর করছে না আমার কলিজাটাকে? এই মোটুসি পাখি, তুমি আমার ছেলেকে দুধ দাওনি? বীরের ঠিক পেছনে বসেই ছিল মৌ, তাই স্ক্রিনে এক কোণে তাকেও দেখা যাচ্ছিল। সেও আর চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখছিল বোরাককে। কিন্তু এই পর্যায়ে বোরাকের মুখ থেকে হঠাৎ এই কথাটা শুনে কান দুটো গরম হয়ে উঠল তার। শক্ত করে ঠোঁট চেপে এক ঝটকায় মাথা অন্যদিকে ঘুরিয়ে মুখ লুকালো রমণী। বোরাকও মুহূর্তের মধ্যেই বুঝতে পারল সে কি বলে ফেলেছে। সম্পূর্ণ অনিচ্ছাকৃত হলেও কথাটা একটু বেহোশ এবং অপ্রীতিকরই শুনিয়েছে। নিজের এই অসতর্কতার কথা বোরাক নিজেও কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। পরিস্থিতি সামাল দিতে গিয়ে জিভ যেন আরও জট পাকিয়ে গেল তার। আমতা আমতা করে বলল, আই মিন সরি। আসলে আমি বলতে চাচ্ছিলাম ফিডারে দুধ দিয়েছ কি না। বোরাকের সাফাই শুনে মোটুসি স্ক্রিনের দিকে না তাকিয়ে জবাব দিল, 8টার দিকে একবার দিয়েছিলাম, এরপর আর দেওয়া হয়নি। আচ্ছা এখন ফিডার মুখে দিয়ে কিছুক্ষণ জড়িয়ে ধরে শুয়ে থাকো, তাহলেই দেখবে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, আলতো করে সায় দিল মৌ। এখন ফোনটা আমার মেয়ের হাতে দিয়ে তুমি ছেলের ফিটার রেডি করো, যাও। ইস কি হুকুমদারি, কিসের অধিকারে এত নির্দেশ করে তাকে। মোটুসি সুমিশ্রিত মেকি রাগে চোখ মুখ কুচকিয়ে ফোনটা চোরের হাতে দড়িয়ে দিয়ে বীরকে নিয়ে দুধ রেডি করতে ডাইনিং রুমে চলে গেল। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। আর নেক্সট পর্বে আপনারা কি গল্পটি চান সবাই কমেন্ট করে জানাবেন।